হঠাৎ দেখছি কি যে পুকুরের মধ্যে না একটা মেয়ে মানে ঘাটে বসেছে, কিন্তু চুলটা এত লম্বা, চুলটা পুরোপুরি পুকুরের জলে পড়েছে, মানে বেশ লম্বা পুকুরের জলে পড়েছে। মেয়েটাকে মুখটা দেখা যায়নি, বেশ খানিকটা দূরেই ছিল, এবং ওর পিছন দিয়ে বসেছে পিস্তল। মানে সবাই অবাক, বাট সবাই খুশি যে মেয়ে মাছ খায় না সে মাছ খাওয়া ধরেছে, সবাই খুশি। বলছে আমি জানি না সেদিন আমি কয় টুকরা মাছ খেয়েছি। কি জল ঢাল থেকে চলে গেল কুয়োতলায়, গিয়ে দেখছি কি না কুয়োতলায় এবার যায়নি। ও কি করেছে, যেহেতু ঠান্ডার দিন তো বেশ বড় বড় জাজিম পেতেই ঘুমোচ্ছে, ও জাজিমে না ঘুমিয়ে পাকার মধ্যে ঘুমিয়েছে। অ্যাজ ইফ ওর খুব মানে গরম লাগছে পাকাটার থেকে, মানে ওর ঠান্ডা, মানে শীতের দিনে পাকা বুঝতেই পারছো কেমন ঠান্ডা হয়, ঠান্ডাটা যাতে নিতে পারে। এবং ওর গা দিয়ে যেন তো ওই যে দোসার তাওয়াতে দেখবে জল ছিটা পড়লে দেখবে ধোঁয়া বেরোয় না, ওই রকম গায়ে গা থেকে না ওরকম ধোঁয়া বেরোচ্ছে। মৃত্যু তো সকলেরই অবধারিত, তাই তো? কিন্তু মৃত্যুর পর আমাদের সকলের আত্মাই কি পরম গতি প্রাপ্ত হয়? না। কিছু মানুষের যে জীবদ্দশায় যেসব ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, যেটা হয়তো ফুলফিল হয় না, সেগুলির তাগিদেই হয়তো রয়ে যেতে চায়, ইচ্ছে করেই রয়ে যেতে চায়। আজকের ঘটনাটা আমি অপরাজিতা নিয়ে নেব। অপরাজিতা নিজে ভুক্তভোগী, এবং ঘটনাটা কিন্তু অ্যাকচুয়ালি মেদিনীপুরে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুরে। তো ঘটনাটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকে একটি একটি ঘটনা, কিন্তু ভয়ঙ্কর ঘটনা, পোড়াবাড়ির ঘটনা। আমি লাইভেই বলেছি, টুইসডে লাইভে। তো পোড়াবাড়ির ঘটনাটা শোনাবো, এবং অপরাজিতা পাঠিয়েছি, সে নিজে ভুক্তভোগী, অনেক কিছু নিজেরও মনে নেই। মানে ওই সময় এটা আমি একাধিকবার শুনেছি, যেহেতু একটা মানে উপরে জিনিস এমন ভাবে হাবি হয়ে যায় না, কিছু মনে থাকে না। ওর ঘটনাই শোনাবো। তো যারা ভাবছেন আমার সঙ্গে ওর মতো ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। আর ভূততন্ত্রতে আমার কিন্তু এপিসোড চলে এসছে, দেবদীপ দার সঙ্গে আমি পডকাস্ট করেছি, আপনারা দেখে নিতে পারেন, মঙ্গলবারে চলে এসছে। অ্যান্ড হ্যাঁ, আমার এখানের যারা মেম্বার আছেন বা আমাদের যে মানে এই পরিবারের সদস্য, কমেন্ট কিন্তু এখানেও করবেন ওখানেও করবেন, ভালো লাগে। তো চলো শুরু করছি। অপরাজিতা। তো অপরাজিতার ঘটনা অনেক সময় অনেকেই বলেন যে এত আগের থেকে কেন বলা, হুট করে ভূতে ধরে নিল, ভূতে ধরার পর ওর এরকম হয়ে গেল, কেমন লাগে না? অনেক সময় হিস্ট্রি বলাটা অনেক দরকার। শুরুটা কেন হয়েছিল, কেনই বা ওরা বাইরে থাকতে চলে গিয়েছিল, কেনই বা ওরা এসেছিল, বা পোড়াবাড়ি কেন হয়েছিল, একটু ইতিহাস না জানলে না আমরা অনেক সময় কি হয়, বর্তমানের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে পারি না, তাই তো? তো শুরু করছি, অপরাজিতা শুরু থেকে আমার শুরু করতে হবে। তো মেদিনীপুরে না ওদের পুরোপুরি কি বলবো, একটা মানে গৃহস্থ বাড়ি। এবং ওদের মানে অপরাজিতার জ্যাঠা বলো, মানে ওর বাবাই ছোট, সবাই কিন্তু সেই পারিবারিক বিজনেসের সঙ্গে জড়িত হলেও মানে অপরাজিতার বাবা কোনোদিনও বিজনেস মাইন্ডেড ছিলেন না। ওনার ইচ্ছে ছিল যে বড় শহরে গিয়ে চাকরি করব। ওরা না ওর যে এই অ্যানচেস্ট্রাল হোমটা এখনো যদি বলো, মানে অপরাজিতা বলছে তুমি যদি 2026-এ, ও আমাকে ঘটনাটা পাঠিয়েছে, বলছে এখনো গেলে তুমি মাটির দোতলা দেখতে পারবে। মানে এখনো সেই ছোঁয়াটা আছে, প্রত্যন্ত গ্রাম যাকে বলা হয়। আমাকে বলে রুমকিদি তুমি বলো গ্রাম আর গ্রামের মতো রয়নি, হয়তো অনেক রকমের অনেক কিছু টেকনোলজি চলে এসেছে, বাট স্টিল ওই ভাইবটা পাবে প্রত্যন্ত গ্রামের। তো এই ঘটনাটা অনেকদিন আগে হয়েছে, যখন অপরাজিতা এখন নিজে মানে চাকরিও করে, প্লাস একজনের ওয়াইফও। এবং ও আর কি নামটা আর কিছু রিভিল করতে চাইছে না, হ্যাঁ, কেন এটার মানে পুরোপুরি তোমরা বুঝতে পারবে। তো বলছে যে ওরকম একটা ভাইব পাবে। ও যখন 18 ইয়ার্স, 17 না 18 ইয়ার্স, তখন এই ঘটনাটা ঘটে ওর সাথে, আর ওর অ্যানচেস্ট্রাল হোমে। তো যেটা আমি বলছি যে ওর বাবা তো চাকরি করার সূত্রে, মানে পড়াশোনা ভালো করে উনি কলকাতায় চাকরি করা শুরু করলেন, এবং সেখানেই তোমার হাওড়ার একজন মানে মেয়েকে ওনার পছন্দ হয়, মানে কলিগ মারফতই, তারপর ওনাকে বিয়ে করেন, তারপরে অপরাজিতা। মানে বলতে পারো যে হ্যাঁ, অ্যানচেস্ট্রাল হোম হয়তো মেদিনীপুরের কোনো এক প্রত্যন্ত গ্রামে, বাট ওর বেড়ে ওঠা কিন্তু কলকাতায়। তো কখনো কখনো এমন না যে একদমই গ্রামে যেত না, যেহেতু পৈতৃক ভিটে ওর বাবা বাবা মানে ফ্যামিলি বছরে একবার তো একদম ম্যান্ডেটরি, মানে দুবার হবে ওরকম টাইপের, দুবারও হয়ে যেত। মাকে নিয়ে যেতেন, উনি নিজে তো মানে পরিবারের সঙ্গে সেই একটা সাক্ষরতা মেনটেন করে রাখতেন। এবং অপরাজিতার মাও কিন্তু ওদের সঙ্গে
খুব মিলেমিশেই থাকতেন এবং ওরা খুব এনজয় করতো গ্রামের বাড়ি, হই হুল্লোড়। অ্যান্ড মানে ওরা গেলে বলে কি ঘরটা একদম গরম হয়ে যেত ওরকম টাইপের। তো একবার কি হয়, আমি বললামই ওর বয়স তখন 18-19 বছর, নতুন নতুন প্রেম এসেছে এবং মোবাইল তো তখন মোটামুটি সবার হাতেই আছে। আমি এটা ঘটনাটা ধরো 2012-13 কথা বলছি, হ্যাঁ। মোবাইল সবার ঘরেই আছে, মানে হাতেই আছে। ওর কাছেও হাতে মোবাইলটা চলে এসেছে, ওর আফটার বোর্ড আর কি ওর বাবা মা ওকে দিয়েছে। ফাইন, তো ওনার বয়ফ্রেন্ডও আছে। তো তখন কি হয়েছে, অপরাজিতা মেদিনীপুরের বাড়িটাতে যাবে। কেন যাবে? ওর জ্যাঠার ছেলে, মানে ওর জেঠতো দাদার ছেলে হয়েছে, ওর অন্নপ্রাশনে যাবে। এবং ওই অন্নপ্রাশনের দরুনে অন্নপ্রাশন ধরো বুধবার হবে, শুক্রবার দিন একটা অষ্টপ্রহর কীর্তনও আছে ওদের বাড়িতে, হ্যাঁ। তো ঠিক আছে, ওরা ওরকম প্ল্যানিং করে গেছে। তো বয়ফ্রেন্ডকে বলেছে আমি আমার অ্যানচেস্ট্রাল হোমে যাচ্ছি, বলছে ঠিক আছে যাও, কোনো অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে আমি অপরাজিতার কিছু মানে অভ্যাসের কথা না বললেই নয়, ঠিক আছে। সেটা হলো, ও না যদিও বলে যে বাঙালি মাছ ছাড়া চলে নাকি, না আজকালকার জেনারেশন জানি না কেন আমার মেয়েরও সেই অদ্ভুত একটা মাছ খেতে চায় না। আর কাঁটাওয়ালা মাছ তো হয়েই গেল, সে ছুবেই না। তো অপরাজিতা বলছে যে ওই যে চিংড়ি মাছ বলো, যেগুলি আর কি কাঁটা নেই, ঠিক আছে, ওইগুলি মাছ আমি খেয়ে নিই, বাট কাঁটাযুক্ত মাছ, ইলিশ মাছই হোক না কেন, সে চিতল মাছ, ইলিশ মাছ বা আমরা ফলি মাছ যেটাকে বলি, প্রচন্ড কাঁটাযুক্ত বলে ওই মাছ আমি খেতামই না, মানে আমি ছুবোই না, যতই বলো টেস্টি বাবা আমি ছুবো না, আমার কাঁটা বিঁধে যাবে। আর মা এখন তো বড় হয়ে গেছে, ওর ভাই আছে, তো কাহার টাকার বড় হওয়ার পর থুড়ি না পিছে পিছে থাকা যায় বলো তো। তাই তো ওর এগুলি কিছু আদার ছিল, মানে খাবে না খাবে না, চিকেনটা হলে মানে তুমি 2 পিসই চিকেন দাও না কেন, খুব সুন্দর সোনামুখ করে পুরো ভাতটা খেয়ে নেবে। তো ওই দৌরান ওরা মেদিনীপুর গেছে এবং বুঝতেই পারছো পুরো গ্রামকে গ্রাম, এরা যেহেতু অনেক পুরাতন এই গ্রামের এবং বেশ মান্যগণ্য ব্যক্তিত্বের মধ্যেই পড়ে এদের ফ্যামিলিটা। তো গ্রামকে গ্রাম, এই গ্রাম তো বটে, পাশের গ্রামেরও অনেক মানে নিমন্ত্রিত আছে, তো বুঝতেই পারছো অনেক কাজকর্ম। তো তখন মানে যখনই অপরাজিতা ওদের বাড়িতে যেত না, ওর ঠাম্মি বলতো, ঠাম্মি কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে বলতো। যেমন ওরা যারা থাকে তারা তো মানে এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কিন্তু ওরা যেহেতু শহর থেকে যায় ওরা তো এইসব রীতিনীতি জানে না। যেমন সন্ধ্যার পরে ঠাম্মি বেরোতে দিতে চাইতেন না ওদের বাড়িতেই না, মানে ওদের গ্রাম দেশের বাড়িতে না, এখন যেমন আমরা দেওয়াল, শহরে কি হয় দেওয়াল বা বেড়া দিয়ে আমরা আমাদের এরিয়াটা করে সংরক্ষণ করে রাখি, বাট গ্রাম দেশে ওরকম হয় না। দেখবে হয়তো সুপুরি গাছ দিয়ে বা কিছু গাছ দিয়ে একটা বর্ডার করে রাখে, আর অনেক সময় কি হয় সেটুকু করা হয় না। তো অপরাজিতাদের বাড়ির ঠিক মানে ওদের যদি জানলা খুলে একটা পোড়া বাড়ি দেখা যায়, মানে ওদের ঠিক পাশের বাড়ি একটা পোড়া বাড়ি। তো ওইখানে ঠাকুমা একদমই যেতে মানা করতেন, ইনফ্যাক্ট দিনে দুপুরেও যেতে মানা করতেন। তো এটারও একটা হিস্ট্রি আছে, কিন্তু ওই যেহেতু অপরাজিতার বয়স তো আর অত বেশি নয়, এই 18-19, ওদেরকে কিন্তু ক্লিয়ারলি কিছু বলেনি, বা বাড়ির অন্য বাচ্চারাও জানতো না, খালি বলতো এটা ভূতের বাড়ি, কেউ যাবি না। ভূত গেলে কিন্তু ওখানে মেদিনীপুরেরও কিন্তু একটা টিপিক্যাল ভাষা আছে, যাচ্ছি বটে ওরকম করে, হ্যাঁ। তো বলছে ওখানে যাবি না, ওখানে কিন্তু ভূত ধরবে। তো এগুলি নিয়ে ভয় পাইয়ে রাখতো। তো অপরাজিতা বলছে আমাকে বলতো, আমি না অত সব মানতাম না, আর অত ভয় ডরও ছিল না আমার, যে মানে ভূত আছে কি নেই সেটা নিয়েও আমি কোনোদিনও নিজেকে প্রশ্ন করিনি, আদৌ আমি মানি কিনা সেটাও আমি জানতাম না, ঠিক আছে। তো তখন একদিন ঠাকুমা যখন মানে সব সন্ধ্যাবেলা আর কি নিয়ে বসেছে, এতদিন পরে নাতি নাতনিদেরকে পেয়েছে, তো গল্প গুজব করছে, তখন অপরাজিৎ একদিন বলছে ও ঠাকুমা তুমি খালি ভূতের বাড়ি বলো, ভূতের বাড়ি বলো, ওটা কি, ওটা কেন ভূতের বাড়ি? তো বলছে না রে, মানে কি বলে বলতো, এই বাড়ির সবাই তো মারা গেছে, খালি ছোট ছেলে আর বাবা ছিল, বাবাও মানে পরিবারটা পুরোপুরি শেষ হয়ে যায় একটা দিনে, পুরা গোটা পরিবার শেষ হয়ে যায়, খালি ছোট ছেলে সেই একটা অ্যাক্সিডেন্টে আর কি মারা যায়, সেটারও একটা বৃত্তান্ত আছে। ছোট ছেলেটা যায়নি এবং বাবাও যায়নি, বাবার শারীরিক অসুস্থতার জন্য সে এত দূর সাফার করতে পারবে না, জার্নি করতে পারবে না বলে যায়নি, ওরা দুজন বেঁচেছে, আদারওয়াইজ সেদিন যারা যারা গেছে সবাই মারা গেছে। তারপর নাকি ছোট ছেলে আর এখানে থাকে না, বাবাকে নিয়ে ও মানে ও চাকরি করতো, চাকরি শহরে চলে যায়। তো ওইখানে শহরে কিন্তু বাবা 3 বছর পর মারা যায়। তো এখন জানেন না ছোট ছেলে আদৌ বিয়ে করেছে কিনা, বাড়িটা এমনিই পড়ে আছে, কোনোদিনও বিক্রি বাট্টারও চেষ্টা করেনি, ও ফিরেও আসেনি। তো অমনি পড়ে আছে। আর একটা মানে বলে যে স্থানীয় লোকগুলি সবাই বলে লোকালসরা যে ভুতুরে বাড়ি, এখানে না গেলেই ভালো। তো ঠিক আছে, তো
তো তখন অপরাজিতা বলছে আমি মনে মনে ভাবছি ওটা যেটা হয় আর কি, লোক না থাকলে, মানুষজন না থাকলে একটা নিঝুম হয়ে যায় না, চুপচাপ খালি দেখবেন ঝিঝি পোকার আওয়াজ বা কোনো রকমের পোকার আওয়াজ, ওটা আরো বেশি ভয়ঙ্কর করে দেয় বাড়িটা। আর বাড়িটা দেখলে সত্যি গা ছমছম লাগে। তো এটার একটাই কারণ, যেহেতু বসতি নেই, মানুষজন নেই, একটু নিঝুম হয়ে থাকে, তাই ওই ভয়ের সৃষ্টি হয় হয়তো সবার মনে। আচ্ছা, অপরা অপরাজিতারা যখন গেছে না, তখন কিন্তু শীত পড়বে পড়বে, হ্যাঁ। ওই ধরো নভেম্বরের 16-17 তারিখ গেছে, ওই অগ্রহায়ণ মাসে করেছে, মানে মোটামুটি, মানে কলকাতায় অত শীত না হলেও মোটামুটি মেদিনীপুরে কিন্তু ভালোই শীত, হ্যাঁ। আর তখন আর ওদের না একটা তোমার এমনি তো দালান পাকা বাড়ি আছে, সঙ্গে দোতলা মাটির বাড়িও আছে। তো অনেক সময় কি হতো, গরমের দিনে যদি কখনো যেত মাটির দালানে কিন্তু ওরা ঘুমাতে, বলছে এত ভালো এত ভালো, মানে এসি রুম কেও হার মানিয়ে দেবে, এত মজা লাগে ওখানে ঘুমোতে। আর শহর থেকে যায় আমার, সত্যি খুব মজাদার জিনিস। তো ওরা কি করেছে, যে মানুষ বেশি হলে বলেছে যে এখানেও থাকবে, মাটির দালানেও থাকবে, যেহেতু এখন মোটামুটি শীত পড়ে গেছে, অত অসুবিধারও নেই, ঠিক আছে ওরকম ভাবে মিলে ঝুলে থাকবে। তো যেহেতু ওরা শহর থেকে যায় না, ওদের একটা এক্সাইটমেন্ট থাকে যে মাটির ঘরে ঘুমোবো, মাটির ঘরে করবো, ফটো তুলবো, পিক তুলবো। তো একটা একটা ক্রেজ থাকে তখন। ফাইন। তো অন্নপ্রাশন ধরো বুধবারে, আমি সোমবারের কথা বলছি, হ্যাঁ। ওরা ধরো শনিবারে গেছে। তো সোমবারে কি হয়েছে, বিকেল হয়েছে, ইন দ্যাট টাইম ওর মোবাইলে ওর বয়ফ্রেন্ড ফোন করেছে, অপরাজিতার, হ্যাঁ। তো এখন বাড়ি ভর্তি লোকের সামনে তো কথা বলা যাবে না, বাড়ি ভর্তি লোককে তো জানানো যাবে না কে ফোন করেছে, স্পেশাল জন ফোন করেছে। আর ওখানে বলছে তখন কিন্তু নেটওয়ার্কের বহুত প্রবলেম হতো, রুমকি দিয়ে, মানে টাওয়ার, মানে সব জায়গায় তো টাওয়ার পাওয়া যেত না, না নেটওয়ার্ক বহুত প্রবলেম। তো আমি কি করলাম, ফোন নিয়ে, বলছে ফোন এসছে, ইম্পর্টেন্ট, বান্ধবী ফোন করছে পড়াশোনার নোটের জন্য, এখন বাড়ির লোককে কি আর বলবে। তো বেরিয়েছি, বেরিয়ে ফোন করতে করতে নেটওয়ার্ক পাচ্ছে না, হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলো কি, একদম ওদের বাড়ির যে সীমানার মধ্যে একদম লাইন ধরে না, এইটুকুনি এইটুকুনি, মানে বেশ বড় বড় গাছ হয়েছে, আবার ওই গাছেরই ছোট ছোট ভার্সন, মানে চারা গাছও জন্মেছে। আর ওগুলি না এক ধরনের ফল হয়, যেগুলি হয়তো হাত দিয়ে টিপলে টাস টাস করে আওয়াজ হয়। তোমরা হয়তো বুঝে গেছো, যারা, আমি আমার মামা বাড়িতে দেখেছি, তাই আমি রিলেট করতে পেরেছি। ওই গ্রিন কালারের হয়, এলাচের মতো, এরকম টাস টাস করে ফোটে। তো ওটা পা দিয়ে না টাস টাস করে ফোটাতে ফোটাতে অনেকগুলি গাছ, বেশ বেশ খানিকটা গাছ কিন্তু টাস টাস করে পুরো কথা বলছে আর করেছে। আবার নেটওয়ার্কের প্রবলেম, ও আস্তে আস্তে, যেহেতু বললাম কোনো বাউন্ডারি থাকতো না, সিস্টেম থাকতো না, ও আস্তে আস্তে পোড়াবাড়ির দিকেই অগ্রসর হওয়া শুরু করলো। শীতের দিন ছপ করে কিন্তু সন্ধ্যাটাও নেমে যায়। তো কথা বলতে বলতে তো ঠাহর করতে পারছে না, হাঁটতে হাঁটতে, মানে কিছুক্ষণ পরে না দেখছে কি, প্রথমে আর কি ওদের যে পোড়া বাড়িটার ডেসক্রিপশন দিচ্ছি, একটা পুকুর আছে, পুকুরটা ক্রস করে একটু জায়গা আছে, হয়তো ফুল বাগান টাগান করতো, তারপরে ওদের মানে ঘরগুলি, অবভিয়াসলি ঘরে এখন কেউ থাকে না। হঠাৎ দেখছে কি, যে পুকুরের মধ্যে না একটা মেয়ে, মানে ঘাটে বসেছে, কিন্তু চুলটা এত লম্বা, চুলটা পুরোপুরি পুকুরের জলে পড়েছে, মানে বেশ লম্বা পুকুরের জলে পড়েছে। মেয়েটাকে মুখটা দেখা যায়নি, বেশ খানিকটা দূরে ছিল, এবং ওর পিছন দিয়ে বসেছিল। অথচ ওর ঠাকুমা কিন্তু বলেছে ওই বাড়িতে কেউ ভুলেও, মানে মেয়ে মানুষ তো বাদই দাও, পুরুষ মানুষও ওখানে পাড়া দেয় না, সবাই ভয় পায়। তো ও তো বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, কবে আসবে, আর কতদিন তোমাকে দেখিনি, অনেকদিন হয়ে গেছে, যেটা রোমান্টিক কথাবার্তা। তো ওর মাথার তো ওগুলি চলছে। এখন ঠাম্মি বলেছে কেউ ওইখানে যায় না, এটা জানা সত্যি অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল। তখন ওই মেয়ে, মানে পুরো চুলটা পুরো পুকুরের মধ্যে, পুকুরের জলে পড়েছে, এন্ড এরকম করে বসে আছে, একদম পুরো হয় না যে রিল্যাক্স মাইন্ডে, কোনো তাড়াহুড়া নেই, কোথাও যাওয়ার তাড়াহুড়া নেই, রিল্যাক্স মাইন্ডে বসে আছে, মানে এসবও কোনো কিছুর দিকে তাকিয়ে ভাবছে কিছু, ওরকম করে। ইন দ্যাট টাইম তোমার সন্ধ্যা দেওয়ার যে ঘন্টা কাশি বাজা শুরু হলো, অ্যান্ড সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হলো। অপরাজিতা, মানে অপরাজিতার ডাক নাম দিয়ে বলছে যে এই তুই কই গেলি, কই গেলি। তো তখন ওর বয়ফ্রেন্ড বলছে আমি এখন রাখি গো, ওই যে ডাক শুরু হয়ে গেছে, নাহলে বকা খেতে হবে বলে ফোনটা রেখে ও ছুটতে চলে এসছে বাড়ি। তো সবাই বলছে এই কোথায় গেছিলি, তো বলছে না ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না, নেটওয়ার্ক ধরতে ধরতে ওই ওখানে পেছনে গেছি। তখন ওর ঠাকুমা বলছে এই পোড়াবাড়ির দিকে যাসনি তো, বলছে না পোড়াবাড়ির দিকে যায়নি, ও না মানে থতমত খেয়ে গেছে, কারণ ওকে স্ট্রিক্টলি বলেছে খবরদার ওই দিকে কিন্তু তুমি পা মারাবে না। যে না পোড়াবাড়ির দিকে যায়নি, কিন্তু ঠাকুমা মানে আমি এখান থেকে এই পোড়াবাড়িটা তো দেখা যায়, দেখি কি পুকুরে না একটা মেয়ে বসে আছে, এবং ওর না চুলটা পুরো পুকুরের মধ্যে ভাসছে, মানে চুল ছেড়েছে আর পুকুরের জলে সে চুলটা আর কি করেছে, এতটাই লম্বা চুল। তো
তখন ঠাকুমা বলছে, দূর কি দেখতে না কি দেখেছিস, অত দূর থেকে কি ঠাহর করা যায়, ওই বাড়িতে কেউ যায় না, তুই হয়তো উল্টা পুল্টা দেখেছিস, হয়তো কলার যে কলা গাছ বা বলো না সুপুরি গাছের যে একটা পড়ে না, কাদি পড়ে, ওইটা হয়তো এমন ভাবে পুকুরে পড়েছে, তোর মনে হচ্ছে যে মেয়ে বসে আছে। হ্যাঁ, তো হতেই তো পারে, কারণ এটা তো পরিত্যক্ত বাড়ি, আর এরকম ভাবে ওখানে ফলও ওরকম ভাবে পচে পড়ে, পাখিতে খায়, পশুতে খায়, কেউ ওই ফলও খেতে যায় না, সুপুরিও পারতে যায় না, তো ওটাই হবে বলে ভেবে নিয়েছে। ঠিক আছে, কিন্তু ওই দিনের পর থেকে অপরাজিতা বলছে, রুমকিদি এরপর থেকে আমি আমার মার ভার্সন আমি তোমাকে বলবো। আমার কিছু কিছু মনে আছে, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে, আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে ঝগড়া করছিল, এবং তখনই কিন্তু আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ওর ব্রেকআপ হয়ে যায়, মানে অপরাজিতা ব্রেকআপ হয়ে যায়, এবং এখনের যে হাজব্যান্ড সে কিন্তু বয়ফ্রেন্ড ছিল না বলে বলেছে, যেহেতু ওর সঙ্গে আমার প্রায় দীর্ঘ 4-5 বছরের রিলেশন ছিল, আমি চাই না, মানে যদিও হাজব্যান্ডকে আমি বলেছি আর কি যে হ্যাঁ একজন ছিল, বাট ওটা মাইল্ড ছিল, বাট আমি চাই না, এখন হয়তো সেও বিয়ে করেছে, সে আমার ব্যাপারে আদৌ বলেছে কিনা, তো আমার নাম পুরোটা আমি মেনশন তাই করছি না। এখন ও কোথায় থাকে সেটাও কিছু বলেনি, আমাকে বলেছে, বলতে মানা করেছে, যাই হোক যেটাই বলছে। বলছে তারপর থেকে না আমার কোনো কিছু মনে নেই, আমি এখন আমার বাড়ির লোকের ভার্সনটা তোমাকে বলবো। আমি আগেই বলেছিলাম ও কিন্তু মাছ ঠাছ খায় না, হ্যাঁ, মাছ খায় না কাটার ভয়ে। সোমবার দিন রাত্রেবেলা যখন, যেহেতু বুঝতেই পারছো ওটা শহর থেকে এসছে, পুকুর থেকে মাছ উঠেছে নানা রকম, এমনি মাছ যেমন ছিল কাঁটাযুক্ত মাছও ছিল, এবং সত্যি কথা বলতে গেলে আমিও কাঁটা ভয় পাই যদিও, বাট কাঁটাযুক্ত মাছই কিন্তু প্রচন্ড টেস্টি হয়, তাই তো। তো ঠাকুমা আর কি বকাবকি করছে, মানে মাছ না দেওয়ার আগে, এই মেয়েটা তো মাছ খাবে না, ওর জন্য কি ডিমের অমলেট করেছো নাকি, একটা ডিম দিয়ে দাও, হ্যাঁ এত এত পুকুর থেকে টাটকা টাটকা মাছ, ওখানে শহরে তো খেতেই পারে না, এখন বাড়ির মাছ খাবে, সেটা মানে যেটা ঠাকুমারা বলে। তখন হঠাৎ অপরাজিতা বলে উঠলো, না আমি মাছ খাবো, আমাকে মাছ দাও। ঠাকুমা তো এত খুশি হয়েছে, বলছে খাবি খাবি, আমরা তো চাই, হ্যাঁ খা খা, কোনটা খাবি। তো বলছে যে তুমি দাও। তো বলছে যে ফলি মাছটা দাও, ফলি মাছটা, বলছে ফলি মাছে তো কাটা, তুই কাটা খেতে পারিস না, বলছে দাও আমি খাবো। ও মা, যে ভয়ের চোটে মাছই খায় না, ও এত সুন্দর করে মানে মাছটাকে বেছে খেলো, খেলো তো খেলো, পরে কাটাগুলিও না কর্মর কর্মর করে চিবিয়ে চিবিয়ে পুরো পিষে খেয়ে ফেললো না। বলছে আরে তুই এত সুন্দর মাছ খাওয়া কিভাবে শিখলি, তার উপর কাটা তো আমরা ফেলে দিয়ে ওটাও চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছিস। বলছে না আমার ভালো লাগছে, আরেক পিস তো। সবাই অবাক, বাট সবাই খুশি, যে মেয়ে মাছ খায় না সে মাছ খাওয়া ধরেছে, সবাই খুশি। বলছে আমি জানি না সেদিন আমি কয় টুকরা মাছ খেয়েছি। ঠিক আছে, তখন কিন্তু বললাম ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর যেহেতু একটা ব্যাপার বাড়ি, মানে একটা ফাংশনের বাড়ি, সবাই একসঙ্গে ঘুমোচ্ছে, মানে অপরাজিতার সামনে যে ঘুমিয়েছে না, ও যেমন না বলছে, ওই বাবারে তোর, তুই কি হিটার হয়ে গেছিস নাকি, তোর গা থেকে এত উত্তাপ বেরোচ্ছে, এত গরম, বাবারে বাবা পুরো গা জ্বলে গেল, এরকম করে বলছে এত উত্তাপ কেন বেরোচ্ছে। বলছে জানি না কেন বেরোচ্ছে, আমার তো প্রচন্ড গরম লাগছে বলে ও ওই নভেম্বরে, মানে মেদিনীপুরে কিন্তু ভালোই, যারা মেদিনীপুর থেকে দেখছো আমি জানি অনেকেই আছো কথায় গল্পে মেদিনীপুর থেকে দেখো, তো নভেম্বরে 16-17 তারিখ ভালোই ঠান্ডা পড়ে। সে কুয়োর তলায় গিয়ে হনহন করে না পুরো বালতিকে বালতি জল ঢালা শুরু করলো, সবাই তো বলছে এই মেয়ে সর্দি লেগে যাবে, এই মেয়ে মানে একটা ফাংশন হবে বাড়িতে, এ তো আমাদের আরো বিপদ ঘটাবে। ওটাকে জোর করে নিয়ে মাথা টাথা পুচিয়ে টুচিয়ে বলছে আমার গা দিয়ে গরম বেরোচ্ছে, তোমরা বিশ্বাস করো, যে পাশে শুয়েছে বলছে হ্যাঁ ওর গা হিটারের মতো গরম। তখন না মানে বলছে যে কি হয়েছে বাবা, মানে জ্বর টর ছিল নাকি, জ্বর ছাড়ার সময় অনেক সময় গরম লাগে, নানার মুনির নানা মত। ঠিক আছে, এই পোর্শনটা গেল। কিন্তু আস্তে আস্তে কিন্তু অপরাজিতা, তুমি বলতে পারো যে ট্রান্সফরমেশন হওয়া শুরু করে দিল, পরিবর্তন হওয়া শুরু করে দিল। একদিন কি হয়েছে তোমার, ও না বয়ফ্রেন্ড পরের দিন ফোন করেছে, ফোন করে মানে কথা বলছে, হঠাৎ ধুম ঝগড়া। আচ্ছা এবার কিন্তু ও মাটির দোতলা ওইখানে, মানে যেহেতু মানে রাত্রে ঘুমানোর সময় ওরা যেত, আদারওয়াইজ তো ওরা বড় বাড়িতেই থাকতো। ধুম ঝগড়া বয়ফ্রেন্ডের সঙ্গে, এবং বলছে বলছে তোমার মতো অসভ্য ছেলে দেখিনি, হ্যাঁ আজ এই মেয়ে কাল এই মেয়ে, হ্যাঁ তোমার তো সৎ সাহসও নেই মা বাবার সাথে আমার 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 ব্যাপারে বিয়ের কথা শোনা, বলা, বিয়েতে রাজি করানো তোমার সৎ সাহস নেই। বয়ফ্রেন্ডটা বলছে বলছে আমার একটু একটু মনে আছে, আমার পুরো মনে নেই রুমকি দিয়ে, ও বলছে যে বিয়ের কথা এখন কোত্থেকে আসলো, তুই 18-19 বছরের, আমি 20-21 বছর, এখনো তো আমাদের 5-6 বছর বাকি আছে। তো বলে আমি বলে যা তা ওকে বলে ইয়ে করেছি, বলে ও বলছে তোর কি হয়েছে, তুই পাগল হয়ে গেছিস নাকি, গ্রামে গিয়ে কাউকে পেয়ে গেছিস, বলে ফোন রেখে দিয়েছে। ফাইন, তো ওই সব কথা বলা শুরু করেছে। একদিন
ওই দিন ওই রাত্রেও মানে তোমার সোমবার দিন রাত্রে গেল, মঙ্গলবার দিন রাত্রের কথা বলছি, বুধবার দিন তো ফাংশন। মঙ্গলবার দিন রাত্রে কি হয়, আহ, মানে সবাই তো একসাথে ঘুমিয়েছে, হঠাৎ দেখে ওকে পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, কোথায় কোথায় কোথায়। তো বলছে আবার কি জল ঢাল থেকে চলে গেল কুয়োর তলায়। গিয়ে দেখছি কি না, কুয়োতলায় এবার যায়নি। ও কি করেছে, যেহেতু ঠান্ডার দিন তো বেশ বড় বড় জাজিম পেতেই ঘুমোচ্ছে, ও জাজিমে না ঘুমিয়ে পাকার মধ্যে ঘুমিয়েছে। অ্যাজ ইফ ওর খুব মানে গরম লাগছে, পাকাটার থেকে মানে ওর ঠান্ডা, মানে শীতের দিনে পাকা বুঝতেই পারছো কেমন ঠান্ডা হয়, ঠান্ডাটা যাতে নিতে পারে। এবং ওর গা দিয়ে জানো তো ওই যে দোসার তাওয়াতে দেখবে জল ছিটা পড়লে দেখবে ধোঁয়া বেরোয় না, ওই রকম গায়ে গা থেকে না ওরকম ধোঁয়া বেরোচ্ছে। সবাই তো ভয় পেয়ে গেছে, এ কি অবস্থা, এটা কি হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে দেখছি আবার টেম্পারেচার প্রচন্ড হাই। তো বলছি আমি বাপের জন্মেও দেখিনি জ্বর আসলে যে গা দিয়ে এরকম করে ধোঁয়া বের হয়, কি হচ্ছে ব্যাপারটা, কিছু বুঝতে পারছি না। তো তো আবার ওদের স্পাঞ্জ করিয়ে দিল। সবাই তো মাথার মধ্যে টেনশন। তো ওর বাবা বলছে যে আমরা না তাহলে অন্নপ্রাশনের পরের দিনই কলকাতায় চলে যাব, মেয়েটাকে ডক্টর দেখাই, আমরা আর অষ্টপ্রহর কীর্তনের মানে সময় থাকবো না। তো ওর ঠাকুমা বলছে ঠিক আছে, সেটা তো ঠিক আছে, কিন্তু ও এরকম কেন করছে, ওর এরকম কি আগে হয়েছিল? বলছে না, ওর তো কোনোদিনও কোশ্মিন কালেও এরকম হয়নি। হ্যাঁ, জ্বর আসতো, ওই 101-2 প্যারাসিটামল দিতাম কমে যেত, কোনোদিনও তো এরকম হয়নি। হঠাৎ ওর ঠাকুমা বলছে উমা, ওর চোখের রং এরকম কেন হয়ে যাচ্ছে, ওর চোখের মনি তো এরকম ছিল না। তো বলছে কি, দেখছি কি হালকা গ্রিনিশ আকার ধারণ করেছে। তো বলছি মানে ওরা ভয় পেয়ে গেছে চোখে কোনো ইনফেকশন হয়ে গেল, ওটার থেকে গায়ে বডি টেম্পারেচার এত হাই হচ্ছে। কারণ আমরা জানি ইনফেকশন হলে কিন্তু গায়ের বডি টেম্পারেচার বেড়ে যায়। তো ওরা এখন বিপদে পড়েছে, এখন বলছে যে মানে কালকে সকালে অন্নপ্রাশনের জন্য ওরা দাঁড়াবে না চলে যাবে, কারণ মেয়ের তো এই অবস্থা। যাই হোক, ওর ঠাকুমা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বুলিয়ে দিতে দিতে ঠাকুমার কোলেই ঘুমিয়ে গেছে। এবং বেশ দিব্যি ঘুমানোর পর সকালবেলা কিন্তু পুরো ফিট, সকালবেলা কোনো প্রবলেম নেই। যখন প্রবলেম নেই, এখানে তো অন্নপ্রাশনের জন্যই আসা, বলছে ঠিক আছে অন্নপ্রাশনটা আমরা কাটিয়ে নিই। তো বেশ ভালোভাবেই অন্নপ্রাশন কাটলো। কিন্তু প্রবলেমটা কি হলো জানো তো, যখনই বয়ফ্রেন্ড ফোন করছে ওর একই ইয়ে, তোমরা পুরুষ মানুষ, তোমরা কোনোদিনও মা বাবাকে তো কনভিন্স বলেনি, বাংলা ভাষায় বলেছে। এবং সবচেয়ে থেকে অবাক কাণ্ড যে ও না মেদিনীপুরের যে একটা আঞ্চলিক ভাষা, ওই ভাষাতে কথা বলছিল। ওই বয়ফ্রেন্ড বলছে মা গো, কোনোদিনও তো তোর মুখে এসব কথা শুনিনি, তুই তো আমাদের মতোই কলকাতার ভাষাই বলতি, মেদিনীপুরে গিয়ে তুই পুরো মেদিনীপুরের ভাষা অ্যাডাপ্ট করে নিয়েছিস। ওরকম করে কথা বলতো। হ্যাঁ, যে তোমাদের কি, আমি যদিও মেদিনীপুরের ভাষা জানি না, তাই আমি বাংলাতেই মানে এই নর্মাল বাংলাতেই বলছি যে তোমাদের কি, তোমরা পছন্দ করবে, তোমার মা বাবারা রাজি হবে না, মেয়েকে ছেড়ে দেবে, না হলে তোমার বাবা মা এসে মানে অপমান করে যাবে। মেয়েটার কি হয় একবারও তো ভেবে দেখো না। হ্যাঁ, প্রেম করার সময় প্রেম করো, বিয়ের কথাটা আসলেই তখন পিছপা হয়ে যাও। ওর বয়ফ্রেন্ড কিছুতেই বুঝতে পারছে না, মেয়েটা ঘুরে ফিরে, এখনো তো অনেক বছর বিয়ের, ঘুরে ফিরে বিয়েতে আসে কেন, বিয়েতে এসে যাচ্ছে কেন। আর ডেফিনেটলি ওদের সঙ্গে মানে ওইরকম ভাবে, যেমন হয় না যে আজকাল তো লিভ ইন কোয়াইট কমন, বাট ওদের তো এজ ওরকম না, ওরা ওই দূর গড়ায়ও নি যে বিয়ের কথা আসবে এখন। তো বয়ফ্রেন্ড বলছে তুই ব্রেকআপ যদি করতে হয় আমি ব্রেকআপ করে দিলাম, তোর সঙ্গে আর কোনোদিনও কথা বলবো না, তোর কিছু একটা হয়েছে, না হলে তুই মেদিনীপুরে কাউকে পেয়ে গেছিস বলে বয়ফ্রেন্ডটা পুরো ব্লক করে দিয়েছে। আর ওর এমনটাই ছিল, ও কিন্তু আর কল ব্যাকও করেনি। ঠিক আছে, অপরাজিতা নিজে কিন্তু প্রচন্ড পশুপ্রেমী, ওর ঘরের বাড়িতে কিন্তু একটা ডগই আছে। ঠিক আছে, ডুগুকে খুব ভালোবাসে। এবং যখন গ্রামে যেত, গ্রামেও মানে নানা রকম ওই বিড়াল ঠিড়াল আসতো না খেতে, তো অনেক সময় ও খাওয়া পাতের যদি মাংসের হাড় ঠাট থাকতো, বিড়ালের জন্য মাংস শুদ্ধ রেখে দিত, ওদেরকে দিত খেতে। এবং মানে অপরাজিতাকে ভালোই বাসতো। কাকদের মুড়ি, মানে মুড়ি খায় না, মুড়ি খেতে খেতে মুড়ি ছিটিয়ে দিল। কিন্তু কিছুদিন ধরে দেখছে কাক উড়ে উড়ে বাড়িটার উপরে ঘোরে কিন্তু বসে না। বিড়াল কুকুর মানে আসতে মানে হয়তো আসার জন্যই এসেছিল বাড়িটাতে, কিন্তু আও করে একটা চিৎকার করে ওরা আবার মানে প্লেট গুটিয়ে পালিয়ে যায়। তো কিছুতেই কিছু তো বুঝতে পারছে না, এন্ড ওরা ডিসাইড করে নিয়েছে পরের দিন ওরা চলে যাবে হলো তোমার কলকাতায় চলে আসবে, যেহেতু ওর প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো অন্নপ্রাশনটা ভালো ভালো কেটে গেল। ওই দিন রাত্রেবেলা হঠাৎ মানে ওদের তো দালান বললামই,
হঠাৎ দেখে কি কিচির 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 আওয়াজ, মানে সন্ধ্যার পর হয়ে গেছে, মানে মোটামুটি গেস্ট চলে গেছে, হ্যাঁ, দুপুরেরই ইনভাইট ছিল, মোটামুটি যারাও বিকেল টিকেলে এসে মোটামুটি সবাই, সব গেস্ট চলে গেছে সন্ধ্যার পর পর, ধরো 8টা 8:30। ওদের বাড়িতে চি 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 আওয়াজ। হঠাৎ দেখছে কি ওদের, মানে অন্ধকারে দেখছে, যেটা বোঝা গেল, ওরা তো আরো ভালো বুঝবে, বাদুর, বাদুর ডানা ঝাপটাচ্ছে এবং এক এক করে ঘুরতে ঘুরতে ওদের মানে বাড়িরই গাছের মধ্যে গিয়ে গিয়ে বসেছে। বলছে ওর ঠাকুমা তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, একটা দুটো বাদুর না, যাকে যাকে বাদুর, তাও এটা তো প্রচন্ড অশুভ লক্ষণ। হ্যাঁ, কি হলো, মেয়েটারও এত শরীর খারাপ, এরকম কি হচ্ছে ব্যাপারটা। তো এগুলি কথাবার্তা বলতে বলতে ভাত ঠাত দেওয়া হলো, খাওয়া হলো, সবাই আবার ঘুমোতে গেছে। আর পরে ওরা ডিসাইড করেই নিয়েছে পরের দিন সকালে ওরা কলকাতার জন্য চলে আসবে, আগে তো মেয়েটাকে ট্রিটমেন্ট করা। ওই দিন রাত্রে হঠাৎ যে পাশে আর কি বললাম না একই সঙ্গে ঘুমোচ্ছিল সবাই, দেখে অপরাজিতা নেই, কোথায় কোথায় আবার ঘুরতে ঘুরতে, ভাবলাম কুয়োর তলায় চলে গেছে নাকি, আবার স্নান করছে নাকি, না, খুঁজতে 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 হঠাৎ কেন যেন ওদের মনে হচ্ছে মাটির দোতলাটায় দেখি। আচ্ছা, সেদিন মাটির দোতলায় মানে অনেকে কি হয়েছে, তোমার অন্নপ্রাশনটা অ্যাটেন্ড করে বিকেলে কিন্তু অনেক গেস্ট চলে গেছিল, সবারই তো কাজকর্ম থাকে। মোট কথা ওরা ওই দালান বাড়িতেই ঘুমিয়েছে, সেদিন কিন্তু আর কেউ মাটির বাড়িতে ঘুমোয়নি। তো মাটির বাড়িতে গিয়ে দেখে অপরাজিতা বসে আছে এবং মাটির দেওয়াল তো এরকম নখ দিয়ে আঁচড়াচ্ছে, অনেকক্ষণ ধরেই বোধহয় আঁচড় দিচ্ছিল, মানে এখান থেকে না রক্ত বের করা, নখ থেকে রক্ত বের করা শুরু হয়েছে, মানে বুঝতে পারছো তো ব্যাপারটা কি, আর ও আশ্রিয়ে চলছে। তখন ওর ঠাকুমা বলছে, মানে সবাই তো গেছে, বলছে কি হয়েছে, তুই এরকম কেন করছিস? বলছে আমি যাবো ক্লাই, আমি এখান থেকে যাবো ক্লাই, আমি যাবো না, এখান থেকে যাবো না, আমি কোথাও নিয়ে যেতে পারবে না। ঠাকুমার কোথাও না কোথাও ডাউট হয়েছে, হ্যাঁ, আর ওনার মনে আছে সন্ধ্যাবেলাও বলেছে ওখানে পুকুরে, হঠাৎ তখন ওই কথাটাও মনে পড়লো, এবং আফটার দ্যাট ওনার নাতনির এইসব কাণ্ডক্রিয়া শুরু হয়েছে। তখন ওর ইয়েকে বললেন যে আমি না জিনিসটা ভালো দেখছি না, কিছু না কিছু হয়তো হাওয়া লেগেছে, তো কালকে কিন্তু ওকে কিছু একটা করে তারপর তোমরা কলকাতায় যাও, মানে কাউকে দেখিয়ে। তো যে আর কি, আমি বলেছিলাম না ওদের বাড়িটা অ্যাকচুয়ালি বাঁধানে ছিল, জবে থেকে ওই পোড়াবাড়ির ইনসিডেন্টটা হয়েছে, এখন বলছি কেন পোড়াবাড়ি আর ওরা কেন বাঁধিয়েছিল। ওই যে আমি বললাম না কিছু কিছু গাছ, ওই যে ওঝা যে বাসা বাঁধিয়েছিল না, কিছু বীজ নিয়ে মন্ত্র পড়ে পড়ে পুরো 4 গাছ, মানে পুরো বাউন্ডারিটা ওরকম মন্ত্রপুত বীজ দিয়ে বেঁধে রেখেছে, মানে এই গাছগুলো ওঠে আবার বীজ পড়ে, আবার ওখানেই গাছ ওঠে আবার বীজ পড়ে, মানে এটা মানে চলছে প্রসিডিওরটা। আর ও ওই গাছ মারিয়ে ওই বাড়িতে চলে গেছিল, তাও তৃণ সন্ধ্যার সময়। তখন ওঝা যখন আসলো, ওঝা ওকে তো দেখে বলছে যে তুই কেন, কি রে, কি হয়েছে তো, তুই ওকে কেন ধরেছিস? ও ডাইরেক্ট এই প্রশ্নই বলেছে, কে তুমি, নাম কি, না তুই ওকে কেন ধরেছিস? তো বলছে ধরবো না কেন, হ্যাঁ আমার ওখানে গেছিল, আমার আমার মনের কষ্ট তো কেউ বুঝলো না। তো বলছে তোর মনের কষ্ট কেউ বুঝলো না, তুই কে? হ্যাঁ, তখন বলছে উমা তুমি আমাকে চেনো না, তুমি তো আমাকে খুব ভালো করে চেনো, তুমি আমার জন্যই নেই বাড়িটা বাঁধিয়ে দিয়েছো। বলছে তুই কে বলবি? তো ও একটা নাম বলেছে, আমি ছদ্মনাম ইউজ করছি, পর্ণা। তো বলছে পর্ণাকে? বলছে উমা, যে যার জন্য পাশের বাড়িটা পোড়া বাড়িতে রূপান্তরিত হলো, আর তোমরাই চেনো না পর্ণাকে? তখন ঠাকুমা বলছে পর্ণা ওই যে ওর ছোট ছেলে, তো তোমার সঙ্গে ভালোবাসা ছিল না? তখন বলছে হ্যাঁ সবই তো জানেন, আপনারা তো এটাও জানেন না ওর মানে এই বাড়ির যে গৃহিণী আমার বাড়িতে কি করে গেছে আর আমার মৃত্যুটা কেমন হয়েছে সেটাও তো জানেন। বলছে হ্যাঁ জানি তো সেটা, এবং মানে তখন মানে বলতে গিয়ে না আশেপাশে এরকম করে তাকিয়েছে। তারপর তখন ওঝা বলছে যে কিছু মাথা করুন, কিছু লুকোতে হবে না, সব বলুন, সব বলুন, সব বাচ্চারা জানো, না জানলে হয়তো যেটা অপরাজিতা ভুল করেছে সেটা হয়তো সবাই করবে। তখন ওই ওর সামনেই বলছে যে আমি যত দূর জানি সেটাই বলছি, যে এই বাড়িতে বেশ ভারবারন্ত আমাদের সঙ্গে খুব ভালো রিলেশন ছিল, এবং ওনার ছোট ছেলে ইঞ্জিনিয়ার হয়ে বাইরে খুব ভালো বাইরে চাকরি করত, এবং চাকরি করলেও ও মানে পর্ণার সঙ্গে ওর বেশ ভালো একটা সাক্ষতাই শুধু নয়, একটা প্রেমের সম্পর্কও ছিল, এবং ও সিরিয়াস ছিল। যেমন পর্ণা সিরিয়াস ছিল, সেই ছোট ছেলে, ওর নাম স্তবক দিয়ে দিচ্ছি, স্তবকও কিন্তু সিরিয়াস ছিল, এবং স্তবক যখন দাদাদের বিয়ে হয়ে গেছে, পর্ণা কিন্তু এতদিন ঘরে আটকে রেখেছে যে স্তবক কি আমাকে বিয়ে করবে, হ্যাঁ। তো অবভিয়াসলি এত ভালো ছেলে, ওরাও জানে ভালো ফ্যামিলি, তাই বলছে ঠিক আছে যদি স্তবক তোকে বিয়ে করে তাহলে আমরা আর, মানে প্রপোজাল তো আসছে, মানে মেয়ের বয়স হলে তো আসেই না, ওটা তো কোয়াইট কমন। বলছে তাহলে তখন ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। তো
তো স্তবক মানে যখন ওর ঘরে জানায় স্তবক যে আমার পর্ণাকে পছন্দ, আমি ওকেই বিয়ে করব, সবাই মোটামুটি নিমরাজি হলো, ওর মা পুরো দাঁড়াই সাপের মতো ফুঁসে উঠেছে। বলছে ওই মেয়ে গাইয়া ভূতকে, তোমাকে ইঞ্জিনিয়ার বানাইছি, তুমি শহরে থাকো, ওই গাইয়া ভূতকে নিবা, আজকে নিবা কালকে ছেড়ে দেবে, ও তোমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না, মানে নানা কথা। হ্যাঁ, নিশ্চয়ই তোকে টুকটাক করে বসে করেছে, এরকম করে আলতু ফালতু কথা তো ওনার ছেলেকে শোনালেন। এবং ওখানেই ক্ষান্ত নয়, ওই সময় হনহন করে পর্ণাদের বাড়িতে যান এবং বাবা মা পর্ণাকে মানে তুলো ধুনা করলেন, এমন ভাবে সাপ সাপন্তর গোষ্ঠীর নামে বদনাম, এত বাজে বাজে কথা বললেন। মানে সত্যি কথা বলতে গেলে পর্ণা দেখেছে ওর বাবা হাউ হাউ করে কাঁদছে, আর কোথাও না কোথাও পর্ণা বলছে আজকে যদি স্তবককে আমি পছন্দ না করতাম আমার বাবার চোখে জল হয়তো পড়তো না, এটা কোনোদিন ও না এটা নিতে পারেনি। এবং রান্নাঘরে গিয়ে কেরোসিন তখন, মানে কি বলবো, মানে যখনের কথা বলছি, ইনসিডেন্টটা তো অনেক আগে হয়েছে, তোমার অপরাজিতার সঙ্গে হয়েছে ধরো 2011-12-এ, কিন্তু এর আগের তো ইনসিডেন্ট। কেরোসিন ছিলই তখন, কেরোসিনটা ইয়ে করে বুঝতেই পারছো অগ্নি দাহ করে নিল নিজেকে। এবং এই কথাটা যখন জানতে পারি, খুব অবস্থা খারাপ, মানে মাকেও খুব বলেছে আমি আর বিয়ে করব না। তো মা তখন কিছু বলেনি, পরে মানে নিজের মাথার দিব্যি দিয়ে বলছে তুই যদি বিয়ে না করিস আর আমার কিন্তু মরা মুখ দেখবি। তো ছেলে আর কি করবে, মানে মানে বুঝতে পারছে না, একজনকে হারিয়েছে, এখন মাকেও কি হারিয়ে ফেলবে। ও হ্যাঁ না কিছু বলেনি, এবং ওরা নিজেরাই মেয়ে দেখেছে, ফটো দেখিয়েছে, ওর তো ইন্টারেস্ট নেই, ও তো পর্ণাকে সত্যি ভালোবাসতো। এবং সেই দিন পাকা কথা বলার জন্য সেই গৃহিণীর ভাই, গৃহিণীর বড় ছেলে, বড় বৌমা, মেজো বৌমা, বড় ছেলের এক সন্তান, সে মেজো ছেলের তখনও সন্তানাদি হয়নি, এবং বাবার আগের দিন, বাবারও যাওয়ার কথা ছিল, বাবার আগের দিন শারীরিক অসুস্থতা, বমি, ওসব পটি বগেরা হওয়াতে উনি বলছেন যে তোমার মামা মানে শালা বাবু তো যাচ্ছেন আর বড় ছেলে তো যাচ্ছে, তোমরা ইয়ে করে আসো। আর উনি কোথাও না কোথাও হয়তো পর্ণার এই ব্যাপারটা একসেপ্টও করতে পারেননি, এই জিনিসটা ওনার স্ত্রীকে উনি কিন্তু ভৎসনা করেছিলেন। যাই হোক, ভৎসনা করে কি লাভ, যার প্রাণ তো সে চলেই গেল। আগে হয়তো যদি রাশটা টেনে রাখতেন, স্ত্রী যদি এরকম হয়, রাশটা ওনাকে যদি বোঝাতেন, রাদার বলা ভালো, তাহলে হয়তো এই জিনিসটা হতোই না। ওই পাকা কথা ইয়ে করে যখন মানে আসে না, ওই গাড়ি এমন বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়, বিশ্বাস করো একটা মানুষও বেঁচে থাকেনি। ড্রাইভারটা কিছুক্ষণের জন্য বেঁচে ছিল, হসপিটালে গিয়ে ও খালি বলেছে একটা মেয়ে মানে রাস্তার সামনে আমাদের গাড়ির সামনে এসে পড়েছে, মেয়েটাকে বাঁচাতে গিয়ে আমার গাড়িটা এরকম ভাবে অ্যাক্সিডেন্ট করে। এবং মানে ওরা বোধহয় মেয়েটাকে চেনে, ওরা বলে আরে ও এখানে কি করে আসলো, ও তো মারা গেছে, মানে এই কথাটা, মানে শুধু ড্রাইভার নয়, গাড়ির সব মেম্বাররাও কিন্তু মেয়েটাকে দেখেছে, তার মানে পর্ণাকেই দেখেছিল, মানে বুঝতে পারছো। তো যাই হোক, এই ইনসিডেন্টের পরে এই বাড়িতে কেউ থাকেনি, ছোট ছেলে বাবাকে নিয়ে চলে যায়, তারপর 3 বছর পরে তো বাবা মারাই যায়, যেটা বললাম। কিন্তু পর্ণার আত্মা ওই যে, যেহেতু একটা আশা ছিল এই বাড়ির বউ হবে, মানে যেটা ওঝা পরে বললো যে আমি বুঝতে পারছি তোর হয়তো অনেক আশা ছিল, তো এই বাড়ির বউ হবি, ছোট ছেলের বউ হবি, ইয়ে হবি, তাই তুই হয়তো তাই এখানে বাধা পড়ে রয়েছিস। বলছে হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি ওর অপেক্ষা করছি, আমি কতবার ভাবে ওকে বলার চেষ্টা করেছি তুমি কেন আমার সঙ্গে এরকম করলে। হ্যাঁ, ও যদি মানে ওর মাকে আটকে ফেলতো তাহলে তো আমার বাবার চোখে জল পড়তো না, মানে যেটা হয়, বা আমরা তো পালিয়ে গিয়েও বিয়ে করতে পারতাম, তারপর তো সবাই মানে ও পর্ণা আফটার দ্যাট অলসো ওর সোলটা কিন্তু এইসব কথা বলছে। তো তখন ওঝা বললো দেখ যা হওয়ার তো হয়ে গেছে, সেও কোনো মানে তুই যদি এই স্টেপটা না নিতি, হয়তো ও এই স্টেপটাই নিতে, তোকে নিয়ে কোথাও পালিয়ে যেত, কিন্তু তুই তো ওকে কোনো রকমের কিছু করার সুযোগটুকুই দিসনি। তো অনেক রকমের বুঝিয়ে সুঝিয়ে তো বলছে এই মেয়েটাকে ছেড়ে দে, মেয়েটা তো তোকে কিছু করেনি। বলছে না কিছু করেনি, বাট আমার কষ্টটা তো আমি বলতে পারছিলাম না, ওকে দেখেছি, আমি ভেবেছি আমার কষ্টটা ওর মুখ দিয়ে বলাবো, তো সেটাই তো বলাচ্ছি। তো অনেক ইয়ে ঠিয়ে করে তারপর যাই হোক ও শান্তি হয়েছে আর কি, মুক্তি কামনা করেছে, মুক্তি হয়েছে। এবং ওর মা বাবাকেও জানো তো বলেছে যে আপনি মেয়ে তো অতৃপ্ত হয়ে ঘুরছে, ওর মেয়ের শান্তির জন্য আপনারা ঘরে যজ্ঞ করুন, ওর নামে শান্তি ইয়ে করুন, মানে শান্তি হবন করুন আর কি। তো যাই হোক, এরকম করে করে তো ছুটকারা পেয়েছে। এবং আমাকে যেটা বললো, অপরাজিতা বললো ওকে না, বলছে আমাকে জানো তো
তোমার 21 মাস 21 মান্থ একটা জিনিস ধারণ করার জন্য দিয়েছিল, যাতে এটা আর মানে রিটার্ন না করে। যদিও পুরো শান্তি সস্তান করে বললো যে আত্মা মুক্তি পেয়ে গেছে, বাট স্টিল অনেক সময় কি হয়, এটা আমি দেবদীপ দাকেও জিজ্ঞেস করেছিলাম যে এটা কিন্তু হয় কোনো শরীরে যদি আত্মা পজেস করে রাখে না, সেই ক্ষেত্রে মানে হয়তো ওই আত্মার থেকে মুক্তি লাভ করে দিয়েছে, কিন্তু অন্য আত্মারা অ্যাট্রাক্ট হয়ে ওই শরীরে পজিশন নিতে চায়। প্লাস আরেকটা কথাও, যদি এখানে তো ধরো কম সময় হয়েছে বলে হয়তো কোনো রকমের অসুবিধা হয়নি, কিন্তু পজিশন যদি অনেক দিন চলে, বছর চলে, ওই জায়গায় নাকি শারীরিক কিছু হার্মও হয়ে যায়। যেমন আমার মনে আছে এই লাইভে, এই মঙ্গলবারের লাইভে শুনিয়েছিলাম তোমার নির্মল সাহার ঘটনা। ওর দিদি বললাম না, গাইনিক একটা প্রবলেম হয়ে গেছিল, বাচ্চা হতেও প্রবলেম হচ্ছিল। তো এরকম কিন্তু হয়। তো কেমন লাগলো আজকের ঘটনা? আমি জানি খুব ভালো লেগেছে হয়তো। কমেন্ট সেকশনে কমেন্ট করুন, প্রচুর প্রচুর লাইক শেয়ার হাইপ বাটনটা প্রেস করুন। জীবনের 1001 গল্প আমার দ্বিতীয় চ্যানেলটাও দেখতে ভুলবেন না। মঙ্গল এবং শনিবার ঠিক রাত্র 8টায় চলে আসে মি লাইভে, এবং বৃহস্পতিবার ঠিক 8টায়, রাত 8টায় চলে আসে এপিসোড। তো এইভাবেই পাশে থাকবেন, এইভাবেই সঙ্গে থাকবেন। আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।